শ্যামা, আরে এই মুখপুরি, কোথায় গেলি বলতো? কোথায় গিয়ে মোর লোকে জানে। সন্ধে হয়ে আসছে, এখন ঘরের জানলাগুলোকে বন্ধ করবে শুনি। আমার হয়েছে যত জ্বালা। আকাশটাও কিরম যেন হঠাৎ করে আঁধার হয়ে এলো। আজকে এখনো পর্যন্ত ঘরের হাঁসগুলো ঘরে ফিরল না। কি যে করি, হাতের সামনে এত কাজ, এগুলো ফেলে বাইরে থেকে এখনো ছাগলগুলোকে খুঁজে আনতেও পারি না। বলি, এই মুখপুরি, তোর ভাইটা কোথায় মরল? একটু খুঁজে আনতে পারিস না? বরকে খেয়ে বাপের ঘরে বসে আছিস, একটু বুড়ি মায়ের উপকার করবি, তাও তোর হাত ক্ষয়ে যায়। শ্যামা দ্রুত পায়ে বেরিয়ে গেল নিজের ভাইকে খুঁজতে। সে কোন মাঠে কোন তাসের আড্ডায় পড়ে আছে কে জানে। শ্যামার অন্ধকারে দারুণ ভয়, কিন্তু উপায় নেই, যেতেই হবে। সে নিভু নিভু লণ্ঠনটা হাতে নিয়ে রাম রাম করতে করতে আঁধার ঠেলে এগিয়ে যায়। কিন্তু আলোর ধারে এসেই একটা অদ্ভুত খোনা গলার শব্দে সে ভয়ে সিঁটিয়ে ওঠে। এই নির্জন মাঠ পারে ও কে হাসছে? আকাশটা এরকম অন্ধকার হয়ে আসছে কেন? এই যে ভালো লক্ষণ নয়। ঝড় আসছে নাকি? ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ইতিমধ্যে। শ্যামা ছুটে গিয়ে একটা গাছের নিচে দাঁড়ায়। চারদিকে একটা জনপ্রাণী নেই। সারা মাঠ জুড়ে চোর কাঁটার রাজ্য। একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। ভয়ে আতঙ্কে শ্যামা জড়সড় হয়ে আরও একটু সিঁটিয়ে যায়। এই ঠান্ডার মধ্যেও ওর গোটা শরীর ঘামে ভিজে জবজবে হয়ে ওঠে। হঠাৎ কিসের একটা আওয়াজ শুনে আচমকা পেছনে তাকালো সে। কিন্তু কই, কেউ তো নেই। কিন্তু তার যেন স্পষ্ট মনে হলো কেউ যেন ঠিক তার ঘাড়ের কাছেই দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ফেলছে বাম কানের লতির ওপর। হঠাৎই যেন শ্যামা ভয়ে ডুকরে ওঠে। না, কোনো কিছুই তার স্বাভাবিক ঠেকছে না। প্রাণপণে সে ছুটতে শুরু করলো মাঠের মধ্যে দিয়ে। কিন্তু কিছু দূর যেতেই কোনো একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেল সে মাটিতে। দূরে হাওয়ার শোঁ শোঁ আর কাকের ডাক শোনা যাচ্ছে। উঠে দাঁড়াতে গেল শ্যামা, কিন্তু পারল না। কে যেন তার হাতটা জোরে চেপে ধরেছে। চেয়ে দেখে অবশ্য তার মনে একটু জোর এলো, মানুষটা তার চেনা। কিন্তু তখনই হঠাৎ শ্যামার মনে হলো কি একটা ঠান্ডা মতো যেন তার পিঠের ওপরে এসে ঠেকছে, কেমন যেন একটা বুনো গন্ধ। ভয়ার্ত চোখে তাকিয়ে দেখতেই ভয়ে তার চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। কিন্তু সে আর্তনাদ করার আগেই একটা সরু লিকলিকে জিভ বিদ্যুতের মতো এসে স্পর্শ করলো ওর ঘাড়। সে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল সেই দিকে। একবার সাহায্যের জন্য চেনা মানুষটার দিকে তাকিয়ে গুঙিয়ে উঠল, কিন্তু না, সাহায্যের জন্য মানুষটা এগিয়ে এলো না ওর দিকে। মুহূর্তেই শ্যামার জিভটা বাইরে বেরিয়ে এলিয়ে পড়ল। বিষ এত তীব্র যে নখ থেকে শুরু করে চোখের মণি পর্যন্ত নীল হয়ে উঠেছে এর মধ্যেই। ওর শরীরের জায়গায় জায়গায় চামড়া ফেটে চুঁইয়ে রক্ত পড়তে আরম্ভ করেছে। উহ, কি কষ্ট! শ্যামা মাত্র এক মুহূর্ত তাকিয়ে রইল। তারপরে ওর চোখটা স্থির হয়ে গেল চিরকালের মতো। মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে ঠোঁটের কোণে থামল। নাক দিয়ে বেরিয়ে এলো সরু একটা রক্তের ধারা। হাতের কবজিতে ফুটে উঠল এক অদ্ভুত নীল চিহ্ন। সর্বদেবতায় নমঃ। পুরনো বাড়ি দিয়ে ঘেরা এই উত্তর আর মধ্য কলকাতার সন্ধেবেলাগুলো যেন আলাদা রকমের। তার উপর যদি আবার মেঘলা আকাশ থেকে বাড়িধারার আগমন হয়, সেই সময় কি আর ঘরে মন টেকে? আজ দিন কয়েক হলো মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে, কখনো জোরে কখনো টিপটিপ করে।
এখন মার্চ মাসের শেষ দিক, তাইতেই নিম্নচাপের জেরে এমন বর্ষণ, সাথে গুমুট গরম। গঙ্গা থেকে আসা বিকেল সন্ধ্যের হাওয়াটুকু তারই মধ্যে একটুখানি স্বস্তির। কথায় আছে, ব্যাঙে প্রস্রাব করলেই কলকাতার পথে বন্যা হয়ে যায়। বস্তুত এই এত ভারী বৃষ্টিতে রাস্তায় রাস্তায় কোথাও হাঁটু জল, কোথাও কোমর সমান জল, কোথাও মানুষ যে একটু বের হবে তারই জো নেই। নোংরা ময়লা, ড্রেনের কালো জল, মাংস কাটার রক্ত, পোকামাকড়, আরও কত কি যে সেই জলে ভাসছে। রিক্সাগুলো এই মকা বুঝে দ্বিগুণ তিনগুণ ভাড়া হাঁকছে। ফলে আপিস যাওয়া আজকাল হয়ে দাঁড়িয়েছে আস্ত একখান ঝক্কি। আজ অবশ্য সেই ঝামেলা থেকে মুক্তি, কারণ আজ রোববার কি না। কিন্তু মেরে দিনের সকালটা কোনো মতে কাটিয়ে নিলেও বিকেলটা আর কাটতেই চায় না। অবশেষে তিতি বিরক্ত হয়ে উঠেই পড়লাম। এমন দিনে দরকার গরম বালিতে ভাজা ফুলকো মুড়ি, আর তার যোগ্য সঙ্গত হলো তারানাথের গল্প। সুতরাং আর কাল বিলম্ব না করে বৃষ্টি সামান্য ধরতেই জামাখানা বদল করে প্যান্টটা হাঁটুর ওপর অব্দি গুটিয়ে নিয়ে বড় কালো ছাতাটা হাতে এই হাঁটু জলেই নেমে পড়লাম রাস্তায়। রওনা দিলাম মটলেনের দিকে। কোনো রকমে জল ভেঙে হেঁটে হেঁটে মটলেনের কাছে যখন প্রায় পৌঁছেই গিয়েছি, এমন সময় কিশোরীর সাথে দেখা। সেও দেখি আমার মতোই অধৈর্য হয়ে এই জল কাদার মধ্যেই বেরিয়ে পড়েছে। আমি হাঁক দিলাম, কিশোরী! আরে ও কিশোরী, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিশোরী আমার গলা শুনে পিছন ঘুরে তাকালো। আরে তুমিও বেরিয়ে পড়েছো? গন্তব্য নিশ্চয়ই আমাদের ঠাকুরমশাইয়ের বাড়ি। আমি হেসে মাথা নাড়লাম। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, যাই বলো, এমন বৃষ্টি বাদলার দিনে তারানাথের ওই জমাটি গাল গল্পগুলো না হলে একেবারেই জমে না। তার গল্পের মেজাজই আলাদা। এ যেন একদম নেশার মতো হয়ে গেছে, বলো, চাইলেও যেন ছাড়তে পারছি না। এ দেখছো না, আমরা দুই অলস মক্কেল কেমন এই ভরা বৃষ্টিতেও জল ঢেলে পথে নেমে পড়েছি। সত্যি তারানাথের গল্পের টানই এমন। এরকম ঝড় জলের দিনে যেন সত্যি ঘরে আর মন পোষায় না। খালি মটলেনের ওই ভাঙা টিনের দরজা দেওয়া ছোট্ট বাড়িটার জন্য মন কেমন করতে থাকে। এই বাঁধ ভাঙা বৃষ্টিতে চপ তেলে ভাজার দোকান যে খোলা পাবো না তা বলাই বাহুল্য। পাসিং শোটা না নিলেও চলবে। আজকাল দুই একটা বাক্স কিনেই রাখা থাকে আমাদের কাছে তারানাথের দৌলতে। আপাতত তাই রাস্তার পাশে নিবারণ ময়রার দোকান থেকে কয়েকটা গরম সিঙারা আর মাখা সন্দেশ নিয়ে নিলাম। তারানাথ ভারী খুশি হবে। তারানাথের বাড়ির ভাঙা দরজাটা দেখাই যাচ্ছে। এমন সময় মেঘ ভাঙা বৃষ্টি আরম্ভ হলো। ছাতা মাথায় দিয়ে এক দৌড়ে তারানাথের বাড়ির রোয়াকে এসে উঠলাম। দরজা খোলাই ছিল। কোথা থেকে তারানাথ নিজেই তখনই এসে হাতে একখানি গামছা ধরিয়ে দিল। এই নাও, ভালো করে হাত পা মুছে নাও। আমরা ঠাকুরমশাইয়ের হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দিয়ে মৃদু হেসে গামছাটা নিয়ে নিলাম। মাথাটা মুছে আমরা গিয়ে বসলাম খাটিয়ায়। ইতিমধ্যে একটা অ্যালুমিনিয়ামের প্লেট ভর্তি গরম সন্দেশ আর সিঙারা সাজিয়ে জানালার ধারে খাটিয়ায় বসেছেন তারানাথ। আমি কিছু একটা বলতেই যাব, আমাদের দেখে উনি সহাস্যে বললেন, এই বৃষ্টির দিনেই যে এই বুড়োকেই তোমাদের মনে পড়বে সে আমি বিলক্ষণ বুঝেছি, কিন্তু এই ঝড় জলের মধ্যে যে এসে পড়লে শরীর খারাপ বাঁধালে কি হবে বলো দেখি। কথাটা বলতে দেরি, কিন্তু আমাদের প্রতিক্রিয়া দিতে দেরি নেই। আমি আর কিশোরী দুজনেই সশব্দে হেঁচে উঠলাম। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে অপ্রস্তুতভাবে খানিক হেসে ফেললাম। ঠান্ডাটা বেশ ভালোই ধরে গেছে এই কিছুক্ষণেই। না না, আগেই মাখা সন্দেশ আর জল দিয়েই শুরু হোক। চারিকে বলা আছে সিঙাড়া, চা আর মুড়ি মাখা এলো বলে। আমরা সবে প্লেট ভর্তি সন্দেশ উদরস্থ করেছি, ঠিক এমন সময় দরজায় ঠক ঠক শব্দ। কিশোরী ব্যস্ত হয়ে দরজা খুলতেই একজন আমাদের বয়সী ভদ্রলোক প্রশ্ন করলেন, ঠাকুরমশাই বাড়িতে আছেন? হ্যাঁ, আসুন না। আপনি? আমি নীতিশ সেন, ঠাকুরমশাইয়ের দর্শন প্রার্থী, বলা ভালো কৃপা প্রার্থী। এমন সময় তারানাথকে দেখে সেই ভদ্রলোক সাষ্টাঙ্গে তাকে প্রণাম করে বললেন, ঠাকুরমশাই, আমি নীতিশ সেন, আপনার বাল্যবন্ধু বীরজাভূষণ বাবুর শ্যালিকার জামাই। ভীষণ সমস্যায় পড়ে আমি আপনার শরণাপন্ন হয়েছি ঠাকুরমশাই। মেসোমশাইয়ের কাছে আপনার কথা অনেক শুনেছি। বসো বাবা। হ্যাঁ, বিরজা আমার ছেলেবেলার বন্ধু।
তুমি তার আত্মীয় মানে আমারও পরমাত্মীয়, কিন্তু বিপদটা ঠিক কি জাতীয়? আসলে একটা জিনিস নিয়েই বড় বিপদে পড়ে গেছি। আপনি একটা ব্যবস্থা না করে দিলে যে কোনো গতি হবে না ঠাকুর মশাই। নীতিশবাবু বেশ হন্তদন্ত হয়েই বললেন, এই যে জিনিসটা সাথে করেই একদম আপনার কাছে এনেছি। এই যে সেই। নীতিশবাবু হাতে ধরা লাল কাপড়ে মোড়া জিনিসটা সাবধানে খুলতে লাগলেন। কাপড় খুলতেই বেরিয়ে এলো এক অদ্ভুত পাথরের খণ্ড, একটা মূর্তি। বলা ভালো স্পষ্টত নারী মূর্তি। কোটি দেশের বিভঙ্গ উন্নত বক্ষ, চারিদিকে পাথর কুঁদে বানানো উড়ন্ত চুল। না, কোনো সন্দেহ নেই এ নারী মূর্তিই বটে। তবে সাধারণ বাঙালি মৃত্তিকা পুত্তলির সাথে এর কোনো মিল নেই। অনেকদিন আগে একবার অজন্তায় গিয়েছিলাম কোম্পানির কাজ নিয়ে। সেখানে ঘুরতে বেরিয়ে অনেক মূর্তি দেখার সৌভাগ্য হয়েছিল। গুহার দেওয়াল কেটে বানানো আদিম পাথুরে সব মূর্তি। সেই সব মূর্তির সাথে এই মূর্তির কারিগরির অদ্ভুত মিল। তবে আশ্চর্য হলাম অন্য বিষয়, কারণ এই মূর্তির উপরের অংশ মানবীর হলেও নিচের অংশ এক বৃহৎ সাপের মতো। পেঁচালো কুণ্ডলি, লম্বা লেজ, পাথর ঘষে বানানো শুকনো আঁশে ভরা শরীর একদম স্পষ্ট। মূর্তিটা দেখে যে ঘরে উপস্থিত প্রতি সদস্যই বেশ অবাক হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। শুধু ব্যতিক্রম তারানাথ। দেখলাম তিনি অদ্ভুত দৃঢ় এক দৃষ্টিতে তাকিয়ে আছেন ওই মূর্তির দিকে। কিছুক্ষণ নীরব থেকে ঠাকুরমশাই প্রশ্ন করলেন, তুমি কোথায় পেয়েছো এটা? বুঝলেন ঠাকুরমশাই, সে আর এক গল্প। কয়েকদিন আগে আমরা আপিসের কয়েকজন বন্ধু মিলে পুরুলিয়ার এক গ্রামে গিয়েছিলাম। আপিসের একজনেরই দেশের বাড়ি সেখানে। গিয়েছিলাম তার বিয়ের নেমন্তন্ন খেতেই। তা গ্রামের নামটাও বেশ অদ্ভুত, নাগপুর। ওখানের একটা পুরনো ধ্বংসস্তূপেই একটু ঘুরতে গেছিলাম। হাঁটতে হাঁটতেই হঠাৎ এটা চোখে পড়ে। আমিও বাকিদের চোখ এড়িয়ে জিনিসটাকে তুলে নিয়ে আমার হাতের ক্যাম্বিসের ব্যাগে চালান করে দিই। আসলে স্থাপত্য স্মৃতি হিসেবে রাখবো বলেই ওটাকে তুলে নিয়ে আসি। এমনিতেই মাটিতে পড়েছিল, তাই অত ভাবিনি। কিন্তু এখন এই মূর্তিটাই আমার কাল হয়েছে ঠাকুরমশাই। যবে থেকে আমি বাড়ি ফিরেছি একটা রাতেও আমি ঘুমাতে পারিনি। সব অদ্ভুত স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন। কখনো হাজার হাজার সাপ দেখতে পাই, কখনো আবার দেখতে পাই একজন সুন্দরী মেয়ে, তার শরীরটা সাপের, লেজ দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরেছে। আমার একেবারে দম বন্ধ হয়ে যায় ঘুমের মধ্যে। তার চোখ থেকে যেন আগুন বেরোয়। আমি গরমে ঘামতে শুরু করি। কখনো আবার ঘুমের মধ্যেই শীতে এমন কাঁপতে থাকি, এমন ভয়ঙ্কর জ্বর আসে যে দুটো লেপ চাপা দিয়েও আমার শরীরের কাঁপুনি থামানো যায় না। রাত হলেই আমি ভয়ে কাঁপতে শুরু করি। এখন ঘুমোনো আমার কাছে একটা বিভীষিকা। আমি পাগল হয়ে যাব ঠাকুরমশাই। এমন চলতে থাকলে তো আমি নির্ঘাত পাগল হয়ে যাব। অবস্থা এত খারাপ হয়ে উঠেছে যে এখন দিনের বেলাও আমি একলা থাকলে ওই সব অদ্ভুত ঘটনা চোখের সামনে দেখতে পাচ্ছি। থেকে থেকে নানা জায়গায় আমি শুধু সাপ দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস এই সব কিছুর পেছনে এই অপয়া মূর্তিটাই দায়ী। ঠাকুরমশাই, দিন রাতে সবসময় অসময়ে আমাকে 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 যেন তাড়া করে বেড়াচ্ছে ওই দুঃস্বপ্ন। আমাকে উদ্ধার করুন ঠাকুরমশাই, আমাকে বাঁচান। তারানাথ সিগারেটের ছাইটা ফেলে কিছুক্ষণ চুপ করে রইলেন। এতটা গম্ভীর চিন্তিত তারানাথকে আগে কখনো দেখিনি। আচ্ছা, আমি দেখছি। ঠাকুরমশাই, দয়া করুন ঠাকুরমশাই, আমাকে বাঁচান, কৃপা করুন আমার উপর। একটি ভার আপনি চলুন আমার সাথে, নয়তো আমার যে সব শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে আমার। ব্যাপারটা যে আর কেবল আমার মধ্যেই আটকে নেই ঠাকুরমশাই। মানে? আমি আপনাকে ঠিক বোঝাতে পারবো না ঠাকুরমশাই। আমার যে সত্যি বড় বিপদ। একটিবার আপনি চলুন, গেলেই বুঝতে পারবেন। আপনাকে যে ওখানে খুব দরকার। আমি বড় আশা নিয়ে এসেছি ঠাকুরমশাই। আচ্ছা বেশ, আপনি ফিরে যান, ঠিকানাটা লিখে রেখে যান। আমি শীঘ্রই আপনার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করছি। নীতিশবাবু চলে গেলে তারানাথ চিন্তিত হয়ে বসে পড়লেন। আমরা আর কি করি,
গল্প শোনার ব্যর্থ আশা মনেই চেপে রেখে সবে ফিরে যাব বলে তৈরি হচ্ছিলাম, ঠিক তখনই তারানাথের থেকে এলো প্রস্তাবটা। তাহলে আজ বাড়ি গিয়ে তাড়াতাড়ি গোছগাছ করে ফেলো। এমন বর্ষার সময় অফিস থেকে 2-3 দিনের ছুটির ব্যবস্থা নিশ্চয়ই করতে পারবে বলেই মনে হয়, কি বলো? সকালে পাখির গানে চোখ খুলতেই দেখি ট্রেন এসে থেমেছে নীতিশবাবুর গ্রামে। গ্রামটা বেশ পুরনো, তবে মূল শহরের থেকে খুব বেশি দূরে কিন্তু নয়। কিন্তু তবুও শহরের ছায়ার ছিটে ফোঁটাটুকুও যেন এসে পড়েনি। একদম বাংলার পুরনো গ্রাম্য পরিবেশ বলতে যা বোঝায় ঠিক তাই। ট্রেন থেকে নামতেই দেখি স্টেশনের সামনে দাঁড়িয়ে আছেন নীতিশবাবু। আমাদের দেখতে পেয়েই ছুটে এলেন, হাত জোর করে প্রণাম জানালেন তারানাথকে। আপনি এসেছেন বাবা, আপনি এসেছেন। আসুন, এই অভাগার ঘরে আজ আপনার পদধূলি পড়বে। আমরা স্টেশন ছেড়ে গ্রামে ঢুকতেই যাব এমন সময় কোথা থেকে এক লোক আমাদের কাছে এসে বিড়বিড় করতে করতে আমাদের পিছু নিতে শুরু করলো। যাব বাবা, এ আবার কে? এরকম করে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে রয়েছে কেন? চলে যা, এই চলে যা, চলে যা, আসিস না কেন, চলে যা, একদম আসবি না। আগুন নিয়ে খেলিস না বুড়ো, আগুন নিয়ে খেলিস না, চলে যা, যা 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 যা। বৃদ্ধের কথাবার্তা শুনে মনে হলো সুস্থ মস্তিষ্কের নন। আমরা সবাই বিরক্ত হলেও তারানাথের মুখে কিন্তু এক ফোঁটাও বিরক্তির ভাব দেখতে পেলাম না। বরং আমি স্পষ্ট দেখলাম ওর ঠোঁটের কোণায় রহস্যময় সত্য একটা হাসি খেলা করছে। চিন্তা করবেন না মশাই, আগুন নিয়ে খেলার অভ্যাস আমার বরাবরই আছে। আসুন বাবা, এই অভাগার ঘরে পদার্পণ করুন। বিভূতিদা, কিশোরীদা, আপনারাও আসুন। ঘরটা বেশ ভালোই বড়, সাথে সাজসজ্জাও বেশ অভিজাত। একটা রুচিবোধ চোখে পড়ে। তবে এত বড় ঘরে লোকজন নেই, শোরগোল নেই। যদিও আমার এসবে যে খুব মন ছিল তা নয়, তবে আসবার সময়টুকু কিন্তু তারানাথ বেশ গম্ভীর হয়েই ছিলেন দেখলাম। তবে কি কোনো কিছু ধরতে পেরেছেন? বাড়িতে কারা কারা থাকে? থাকে বলতে আমি আর আমার মা। আমার বাবা এককালে জমিদার ছিলেন, এখন জমিদারি নেই। তবে জমি জিরেত ভালো পরিমাণ আরও আছে। এই সাথে সাথে আছে পুরনো বাড়ির যত নিয়ম আর ঠাঁট বাট। হঠাৎই বাবা মারা যাওয়ার পর এই আমি সব দিক সামলানোর চেষ্টা করছি। কিন্তু এরই মধ্যে এমন বিপদ, তার মধ্যে আমার আপিস, তাতে কত দায়িত্ব। জানি না কতদিন সব দিক রাখতে পারবো। ছাড়ুন, এসব কথা না হয় পরে হবে। এতটা পথ ক্লান্ত হয়ে এসেছেন, আগে চলুন, কিছু খেয়ে নেবেন আপনারা। ঘরে আসা অবধি তারানাথ সেই যে গম্ভীর হয়ে আছেন, এখনও তার গাম্ভীর্য কাটেনি। সব থেকে আশ্চর্যের, খাওয়ার পাতে বসেও সেইভাবেই কি সব ভেবে চলেছেন উনি। এই কি হয়েছে বলো তো ভায়া? ঠাকুরমশাই কি তবে কোনো কিছুর আভাস পেয়েছেন নাকি? খেতে বসে এত গম্ভীর থাকার মানুষ তো উনি নন। জিজ্ঞেস করি তবে? করো করো। আমি জিজ্ঞেস করতেই যাব, ঠিক সেই সময় সদর দরজা দিয়ে নূপুরের শব্দ। আমরা সবাই সেই দিকেই চেয়ে দেখলাম। হাঁটু অবধি শাড়ি পরা, খোঁপা করা উজ্জ্বল বর্ণের এক মেয়ে কাঁখে জল ভরা কলসি নিয়ে উচ্ছল ভঙ্গিতে এসে ঘরে ঢুকছে। সুন্দরী, ভরা যৌবনবতী, বিবাহযোগ্যা। সবথেকে অদ্ভুত তার চোখগুলো, মনির রং সবুজ। এই দেশের বুকে এও কি সম্ভব? এমন চোখ তো শুনেছি হয় কোনো বিদেশি বংশজাত সন্তানের। তবে কি এই কন্যা কোনো অভিজাত ঘরের দুহিতা? আমি হঠাৎ তারানাথের দিকে ঘুরে তাকাতেই একটু অবাকই হলাম। তিনিও দেখলাম মেয়েটার দিকেই তাকিয়ে রয়েছেন। সাথে ওর কপালের ভাঁজ আরও তীব্র হয়েছে। আমাদের অপ্রস্তুত দেখে নীতিশবাবু এগিয়ে এলেন। ও হ্যাঁ, বলা হয়নি, এ হলো অহি, নাপিতের মেয়ে। আমাদের ঘরে কাজবাজ সব ওই করে। আমিও তো এখানে বিয়ে থা করে উঠতে পারিনি,
আর আমার মায়েরও সবার হাতের কাজ পছন্দ হয় না, তাই ওকে রাখা। যাও যাও, তুমি গিয়ে ওই রান্নাটা চাপিয়ে দাও। মেয়েটা ভেতরে যেতেই হঠাৎ বাইরে থেকে একটা হৈ হৈ শব্দ কানে ভেসে এলো। নীতিশবাবুর মুখে দেখলাম স্পষ্ট উদ্বেগের চিহ্ন। মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। আমরা সবাই খাওয়া ছেড়ে উঠে বেরিয়ে পড়লাম বাইরে। বেরোতেই বেশ ভিড় চোখে পড়ল, সাথে দমকে দমকে কান্নার রোল। এতক্ষণে কথা বললেন ঠাকুরমশাই। কি হয়েছে নীতিশ? সেটাই হয়েছে যেটা রোজ হচ্ছে ঠাকুরমশাই। আপনি নিজে গিয়েই দেখবেন, চলুন। এই জিনিস কি আর ভাষায় বর্ণনা করার? ভিড় ঠেলে এগিয়ে গেলাম, তবে যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। সত্যি নীতিশবাবুর কথা মিথ্যে নয়, সব কিছুর বর্ণনা বোধ হয় ভাষায় দেওয়া যায় না। একজন বয়স্ক মহিলার কোলে পড়ে আছে একটা মৃতদেহ, প্রাণহীন শরীর আমরা আগেও দেখেছি, এই বয়সে সেটা নতুন নয়। কিন্তু নিষ্প্রাণতা যে এইভাবে এতটা নীরব নির্মম হতে পারে তা ওই শরীরের ফ্যাকাশে মুখটা না দেখলে বোঝা যাবে না। পুরো শরীর নীল হয়ে আছে, সম্ভবত বিষের প্রভাবে। চোখ দুটো খোলা, বিস্ফারিত, তাতে বাঁচার আকুতি। এমনকি বিষ এত তীব্র যে নখ থেকে শুরু করে চোখের মণি পর্যন্ত নীল হয়ে উঠেছে। ইতিমধ্যেই শরীরের জায়গায় জায়গায় চামড়া ফেটে চুইয়ে রক্ত পড়তে আরম্ভ করেছে। মুখ দিয়ে ঘেঁজলা বেরিয়ে ঠোঁটের কোণে ফেনাগুলো সাদা হয়ে জমে আছে। নাক দিয়ে বেরিয়ে এসেছে সরু একটা রক্তের ধারা। তৎক্ষণাৎ ওখান থেকে চলে এলাম আমি আর কিশোরী। আমাদের শরীরের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করেছে, বিশেষ করে মৃতের খোলা চোখ দুটো যেন ভুলতে পারছি না। নিশ্চয়ই কিছুক্ষণ আগে এই মানুষটাই তরতাজা একজন যুবক ছিল, সেই এখন চোখের সামনে এভাবে। উফ! কিছুক্ষণ পরে তারানাথ আর নীতিশবাবুও ভিড় ঠেলে বেরিয়ে এলেন। দেখলেন তো আপনারা, এই হচ্ছে সমস্যা। সমস্যা না, গুরুতর সমস্যা। প্রতি একদিন অন্তর অন্তর একটা করে লাশ। আর তার সাথে বিষের জ্বালায় মৃতদেহের শরীর নীলচে হয়ে যাওয়া। তার সাথে হাতে ওই অদ্ভুত সাপের উল্কি ফুটে ওঠা। এ কি আদৌ কোনো সাপে কাটার লক্ষণ? আপনি বলুন ঠাকুরমশাই। তাহলে তুমি কি মনে করছো এই সমস্ত কিছুর মূলে তোমার ওই মূর্তি? শুধু মনে করিনি ঠাকুরমশাই, আমার দৃঢ় বিশ্বাস। নয়তো এই তাণ্ডব আমার পুরুলিয়া থেকে ফিরে আসার পরই কেন শুরু হবে? সাথে সব কটা মৃত্যু একইভাবে। প্রায় দিন এমন সকাল সকাল লাশ পাওয়া যায়। আমি আর এই অপরাধের ভার বইতে পারছি না ঠাকুরমশাই। গ্রাম শুদ্ধ হাহাকার পড়ে গেছে। বিষের প্রভাবে মৃত্যু হচ্ছে মুহূর্তেই। চোখে পড়ার পর ডাক্তার ডাকার সময়টুকুও পাওয়া যায় না। তার উপর ওঝা গুণিন পর্যন্ত করেছে অনেকে। সাপ ধরার জন্য একদল সাপুড়ে পর্যন্ত আনিয়েছে গ্রামের লোক। কিন্তু কিন্তু আমার বিশ্বাস এ কোনো সাধারণ সাপের কীর্তি নয়। আমার কোন পাপে এমন হলো বলুন বাবা? বুঝলাম। যাকে এভাবে ভেঙে পড়ো না নীতিশ। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না। তোমার যখন এটাই মনে হয় যে ওই মূর্তি সব সর্বনাশের মূলে, তাহলে ওই মূর্তিটাকে নিজের ঘর থেকে সরিয়ে দিচ্ছ না কেন? হচ্ছে না বাবা, হচ্ছে না। যতবার এই অপয়াকে পুকুরে বা জঙ্গলে ফেলে দিয়ে এসেছি, ততবার কোনো না কোনোভাবে সেটা আবার আমার অজান্তেই আমার ঘরে চলে এসেছে। কোনোভাবেই দূর করতে পারছি না এই পাপটাকে। না ওই মূর্তিকে সরাতে পারছি, না এই হত্যালীলা বন্ধ করতে পারছি। আমায় উদ্ধার করুন বাবা। ফিরে এলাম সবাই, যে যার নিজের ঘরে বসে একটু বিশ্রাম নিচ্ছি। এমন ঘটনা যে আমাদের চোখের সামনেই ঘটেছে সেটা বিশ্বাস করতে বেশ কষ্ট হচ্ছে বইকে। ঠিক এমন সময় হঠাৎ দরজায় টোকা পড়ে। তারানাথ এসেছেন। উনি ঘরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে আমাদের উদ্দেশ্যে বললেন, যতদিন না পর্যন্ত সমস্যার সমাধান হচ্ছে
ততদিন তোমরা দুজন কেউ কোনোভাবে এই বাড়ির পাকান্ন খাবে না। যা খাবার বাইরে থেকে কিনে মুড়ি মুড়কি খেয়ে চালিয়ে নিও। এই বাড়িতে আমার কোনো কিছুই ঠিকঠাক লাগছে না, যেন নিঃশ্বাসেও বিষের গন্ধ ঠেকছে। কিন্তু ঠাকুরমশাই, এর সঙ্গে খাবারের কি সম্পর্ক? যা বলছি সেটাই করো। আর এই দুটো মাদুলি দিচ্ছি, কোনো প্রশ্ন না করে ধারণ করবে। অগত্যা আর কি করা যাবে? তারানাথের গম্ভীর মুখ দেখে কিশোরীও মুখে তালা দিয়ে চুপচাপ তার নির্দেশ পালন করতে লাগলো। প্রায় গোটা দিনই বাইরের মুড়ি মুড়কি খেয়েই কাটালাম। নীতিশবাবু জিজ্ঞাসা করতে অজুহাত দিলাম আমাদের পেট ঠিক নেই, তাই সাথে আনা জিনিসই খাচ্ছি। কারোর ঘরের রান্না সহ্য হবে না। দুজনের একসাথে পেট খারাপ হবার অজুহাতটা আমাদের নিজেদেরই কানে কেমন একটা খেলো শোনালো। কিন্তু কিছু করার নেই, কর্তার ইচ্ছাই কর্ম। এখানে আমরা ঠাকুরমশাইয়ের অতিথি যে। হালকা পেটেই শুয়ে পড়েছিলাম। উত্তরের জানালা থেকে আসা রাত্রের মৃদু মন্দ বাতাসের দোলা মন্দ লাগছিল না। নীতিশবাবুর বাড়ির ঘরগুলো বেশ, সাথে নরম বিছানা, তাই শুতেই নিমেষে ক্লান্তিতে ঘুমিয়ে ঢলে পড়েছিলাম। কিন্তু হঠাৎই ঘুমটা ভেঙে গেল একটা খসখসে আওয়াজে। এমন সময় মৃদু শব্দ হলো দরজায়। কেউ সন্তর্পণে যেন একবার টোকা দিল। দোনামোনা করে দরজাটা খুলেই ফেললাম। তারানাথ! কিন্তু কি ব্যাপার, এত রাতে তিনি হঠাৎ আমাদের ঘরের দরজায়? কি বিশেষ প্রয়োজন? কি হয়েছে ঠাকুরমশাই, এত রাতে? ঠাকুরমশাই আমাকে চুপ করে তাকে অনুসরণ করতে বললেন। ভিতরে কিশোরী অঘোরে ঘুমোচ্ছে। আমিও তাই ওকে না ডেকেই ঠাকুরমশাইয়ের পদাঙ্ক অনুসরণ করলাম। সদর দরজা খোলা। আমাদের আগেও কি কেউ তবে বেরিয়েছে? একটু দূরে দেখতে পেলাম একটা পুরুষের অবয়ব। তাকেই হয়তো অনুসরণ করছি আমরা। কিন্তু কে ওটা? মনের কৌতূহল মনে চাপা রেখেই চললাম ধীর পায়ে। একটা জায়গায় এসে থামল সেই রহস্যময় পুরুষ মূর্তি। মনে হলো ঠিক কারোর ঘরের সামনে। তার পরের দৃশ্যটা যে এত ভয়ানক হবে তা ভাবতেও পারিনি। অদ্ভুত কৌশলে ঘরের চাল ফাঁকা করে লোকটা দেখলাম ঘরের ভিতরে চুপি সারে ঢুকে পড়ল। অনায়াসে সার্কাসের মতো কায়দায় সে তুলে আনলো একজন যুবককে। কিন্তু অদ্ভুতভাবে ওই যুবক কোনো বাধা দিল না, ঠিক যেন ঘুমন্ত মানুষ। কিন্তু না, তা নয়। একেবারে মোহগ্রস্তের মতো সেই যুবক এবার নিজেই হেঁটে চলল লোকটার পেছনে। বেশ খানিকটা রাস্তা গেল দুজনে। আমরাও পিছু নিলাম ওদের, নীরবে। আর তারপর সেখানে। তাহলে কি বুঝলে বিভূতি? ভোরের আলো এখনো ফোটেনি। ভোর না বলে কাক ভোর বললেই ভালো হয়। কিছুক্ষণ আগের দৃশ্য এখনো আমার মানসপটে ভেসে আসছে। কিশোরী এখনো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। মনে মনে ঠাকুরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, ভাগ্যিস ও দেখেনি ওই ভয়াবহ দৃশ্য। ওর মতো অবিশ্বাসী মানুষ চাক্ষুষ এই ধাক্কা সহ্য করতে পারত কিনা তা নিয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। যদিও এইবার সেই মৃতদেহ দেখবার পর থেকেই সে একটু থতমত খেয়ে রয়েছে। ছেলেটা আরও বেশি হতচকিত হয়ে যাক সেটা আমার কাম্য নয়। কি আর বলবো ঠাকুরমশাই, আমি নিজেই যেন ঘোর থেকে বেরোতে পারছি না। মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্নে আটকে গেছি। উফ, কি ভয়ানক! ওই বিশাল সাপ, না সাপ তো না, ও যে কি অতিলৌকিক প্রাণী আমি জানি না ঠাকুরমশাই। আমি যেন এখনো চোখের সামনে শুধু সেই প্রাণীটাকেই দেখতে পাচ্ছি। অর্ধেক মানব, অর্ধেক সাপ। কি বিভৎস! অন্ধকারে মুখ দেখা যায়নি বটে, কিন্তু মনে হলো যেন সে আমাদের রূপকথার উপন্যাসে পড়া কোনো নাগিনী। আচ্ছা ঠাকুরমশাই, তবে কি সেই মূর্তির? এখনো পর্যন্ত দাঁড়িয়ে সেইটাই মনে হয়। তবে ওই নীতিশবাবু যে খেলাটা খেললো এইসবের পেছনে শেষে কিনা ওই ভদ্রলোক, ইনি কিনা আপনার বন্ধুর পরিচিত? তারানাথ চুপ করে রইলেন। অবশ্য কেই বা উত্তর দেবেন? আমারও প্রথমে ঠিক বিশ্বাস হয়নি, কিন্তু আজ আমি নিঃসন্দেহে জানি লোকটা নীতিশবাবু ছাড়া আর কেউই হতে পারে না।
রাতের বেলায় সদর দরজা খোলা, তারপর ফিরে এসেও দেখেছি নীতিশবাবুর ঘর শূন্য, দরজা হাঁ করে খোলা, বিছানা ফাঁকা, বাগান, ছাদ, কলতলা, এমনকি আরও নানান জায়গায় সন্তর্পণে খুঁজেছি তাকে, সেখানেও নেই। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? তার মানে ওই নীতিশবাবুই কি একদিন অন্তর ঘর থেকে একটা করে যুবক তুলে নিয়ে যায় আর ওই নাগিনীকে উৎসর্গ করে? একটা আধা সাপের বলি হয়ে যায় এইভাবে গ্রাম, এইভাবে তো পুরো গ্রাম শেষ হয়ে যাবে ঠাকুরমশাই। এইসবের মাঝে যদি নীতিশে হয় তো আমাদের ডেকে এখানে আনলো কেন? হ্যাঁ, আমাদেরকে নিয়ে কি তবে অন্য কোনো বদমতলব এঁটেছে লোকটা? এ কি অনাসৃষ্টি বিপদেই না পড়লাম, তবে সবের মধ্যে একটাই সান্ত্বনা, আমরা আপনার সাথে এসেছি, বিপদে আমরাই একে অপরের বল ভরসা। বুঝলে বিভূতি, আমার কেমন যেন ঠেকছে পুরো বিষয়টা। ঠিক সেই কারণেই আমাকে আজকে ধ্যানে বসতেই হবে। সত্যিটা জানা যে খুব দরকার। আর হ্যাঁ, কিশোরীকে এখনই কিছু বলার দরকার নেই, শুধু সাবধানে থাকতে বলবে। একটু চোখে চোখে রাখতে পারলে ভালো হয়। আর এই বাড়ির মানুষদের থেকে সতর্ক থাকবে, এমনকি ওই রান্নার মেয়েটার থেকেও বটে। আমি দুপুর হলে সামনের শিব মন্দিরে গিয়ে ধ্যানে বসবো, কারণ আমি যা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয়ে যায়, তাহলে জানবে এই যাত্রায় কিন্তু আমাদের দুর্ভোগের আর শেষ নেই। দুপুর নাগাদ তারানাথ বেরিয়ে গেল বটে, কিন্তু ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। কি হয়েছে ঠাকুরমশাই, এত চিন্তিত দেখাচ্ছে? হ্যাঁ, তাই তো দেখছি। এত চিন্তিত হওয়ার কারণ? তারানাথ তাড়াতাড়ি ঘরে ঢুকে সন্তর্পণে ঘরের জানালা দরজা বন্ধ করে দিল। তারপর কি জানি বিড়বিড় করে মন্ত্র পড়ে ঘরময় হাতের একটা মাটির ঘর থেকে সামান্য জল ছিটিয়ে দিল বট পাতা দিয়ে। তারপর বেশ গম্ভীর স্বরেই বলতে আরম্ভ করল, মন দিয়ে শুনো, এ ঘটনা কোনো ছোটখাটো ঘটনা নয়, এ অনেক বড় সমস্যা। বড় বিপদে পড়েছি আমরা, সাথে এই গ্রামের সামনেও ভয়ানক বিপদ। তবে সবটা বুঝতে গেলে তোমাদের আমার যুবক বয়সের একটা ঘটনার কথা আগে জানতে হবে। তখন আমি আর আমার এক সন্ন্যাসী গুরু ভাই তান্ত্রিক বিদ্যা শিখতে শিখতে চলে গেছিলাম একটা অদ্ভুত জায়গায়। জায়গাটার নাম নাগপুরী, তন্ত্র সাধনার জন্য অত্যধিক প্রসিদ্ধ। আমার ওই সন্ন্যাসী ভাই প্রভাতগিরি, সে ছিল খুব বড় মাপের তান্ত্রিক। তন্ত্র সাধনার মধ্যে হেনবিদ্যের নাম নেই যা তার জানা ছিল না, আর হেন নিম্ন তন্ত্র ছিল না যে মার্গে সাধনা করে সে সিদ্ধি লাভ করেনি। উচ্চ মার্গের তন্ত্রেও তার কম পারদর্শিতা ছিল না। অনেক রকমের সিদ্ধি সে অর্জন করেছিল। আমার গুরু ভাই ছিল সে, কিন্তু সাধনা করেছিল অনেক উঁচু স্তরের। সেইবার আমার এক সন্ন্যাসী গুরুর থেকে আমরা দুজনে এক গোপন শিক্ষা নিয়েছিলাম। তখনই আমাদের আলাপ একে অপরের সাথে। আমার তখন কাঁচা বয়স, শেখার খিদেও অনেক বেশি। আমি তাই তার ক্ষমতা বুঝে শিক্ষা লাভের পরেও তার সঙ্গ ধরে রইলাম। সেও আপত্তি করল না। আমার বন্ধুত্বে তারও মন পড়ে গিয়েছিল। এমন সময় আমাকে সঙ্গে নিয়ে সে গিয়েছিল ওই নাগপুরীতে একটা বিশেষ বিদ্যে শেখার জন্যে, রূপ পরিবর্তন বিদ্যা। এতদূর শুনে আমি আর কিশোরী বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, রূপ পরিবর্তন বিদ্যে? যখন খুশি যার তার রূপ নেওয়া যায় বুঝি? ঠিক তাই। এই বিদ্যে অর্জন করলে যার তার রূপ ধরা যায়, যখন তখন যেখানে সেখানে। তবে হ্যাঁ, এই বিদ্যা অর্জন করা কিন্তু মুখের কথা নয়, আর সে কথা না হয় পরেই বলবো। এখন শোনো, আমরা যখন নাগপুরীতে গিয়ে পৌঁছাই তখন ওই গ্রামেই থাকতো এক অপরূপ সুন্দরী যুবতী। ওর নাম ছিল সর্পিনী। অপরূপা চেহারা তার, সাথে তেমনি ঘরোয়া কাজে পটু আর গুণবতী ছিল সেই মেয়ে। একদিন ওর 2-3 জন সইয়ের সাথে নদীতে জল আনতে গিয়ে তার চোখ পড়ে আমাদের দুজনের ওপর। এই সই, আমাদের গ্রামে নতুন ওরা কে বল দেখি? অত খোঁজ রাখি না ভাই, কত লোকই তো গ্রামে আসছে যাচ্ছে,
সবই আসছে আমাদের গ্রামে। আরে সেই আমাদের পূর্বপুরুষে বিদ্যে শিখে যেতে চাইছে। এটাও তেমনই কেউ হবে হয়তো। শুনেছি ওরাও বৈরাগী, সাধনার জন্য এখানে এসেছে। হ্যাঁ, আমিও কিন্তু সেটাই শুনেছি। কিন্তু তোর এত খোঁজ কেন শুনি? যা, কিছু না, এমনি। সেই মেয়েটা পড়েছিল প্রভাত গিরির প্রেমে, জীবনের প্রথম বিশুদ্ধ প্রেম, যেটা ছিল পুরোপুরি একতরফা। প্রভাত ততদিন পর্যন্ত মেয়েটাকে কোনো গুরুত্ব দেয়নি, শত চেষ্টাতেও মেয়েটা ওর মন পায়নি। তবে যেদিন প্রভাত জানল যে মেয়েটা কি? মেয়েটা আসলে ছিল ভগবানের এক অনন্য সৃষ্টি, বুঝলে? ও ছিল সাক্ষাৎ মায়া নাগিনী, মানুষ ও সর্পরক্তের মিলনে জন্ম নেওয়া বিশেষ বিষ কন্যা। জয় তারা তারা তারা। আমার শেষ বিদ্যেটাও এইবার আমি শিখে নেব, তারপর হয়ে উঠবো আমি মহাতান্ত্রিক, সব রকম মহাবিদ্যা সম্পন্ন সব থেকে শক্তিশালী তান্ত্রিক, তান্ত্রিকদের মহাগুরু। এক জীবনে তন্ত্রের নিগূঢ় সব শক্তি অর্জন করে দেখিয়ে দেবো আমি সবাইকে। না প্রভাত, এসব করিস না, কিন্তু এটা ঠিক নয়, এটা সঠিক পন্থা নয়। তুই একটা নিষ্পাপ মেয়ের অন্তরের শুদ্ধ অনুভূতি নিয়ে খেলা করিস না। কেন না? হ্যাঁ, কেন না? ভালোবাসা আর যুদ্ধে সব চলে তারা, আর এটা আমার যুদ্ধ। এই সুযোগ বারবার জীবন দেবে না। রূপ পরিবর্তন বিদ্যে সবাই অর্জন করতে পারে না তারা, কারণ শক্তি অর্জনের জন্য বলি দেওয়ার মতো উপযুক্ত কাউকে যে পাওয়াই যায় না। সহজে বাগে পাওয়া যায় না মানুষ আর নাগিনীর রক্তে মিলিত বিষধর কুমারী কন্যা। কিন্তু আমি পেয়েছি তার সন্ধান, আমি পেয়েছি সেই অমোঘ শক্তিশীল। আমার জীবন সুযোগ দিয়েছে তারা, তাহলে আমি কেন ব্যবহার করব না? ওই মেয়েকে বলি দিয়ে আমি হয়ে উঠব সর্বশক্তিমান। সর্বশক্তিমান। আর খবরদার, যদি আমাদের বন্ধুত্বের কোনো মূল্য থেকে থাকে তাহলে আজ সেই ঋণ শোধ কর। মনে কর একদিন আমি প্রাণ রক্ষা করেছিলাম তোর। বাধা দিস না তারা, আমাকে একদম বাধা দিস না। আমার লক্ষ্যে পৌঁছতে আমাকে হবে, একদম না। কিন্তু প্রভাত, মেয়েটা তোকে অন্তর দিয়ে ভালোবাসে। ওই মেয়েটাকে বলি দিতে কি সত্যি তোর হাত কাঁপবে না? কিসের ভালোবাসা? তান্ত্রিক সাধকদের জীবনে ওসব ভালোবাসার অস্তিত্ব থাকে না, এসব মায়া তারা। এগুলো সব রিপুর বন্ধন, মোহ, তুচ্ছ সাংসারিক মোহ মাত্র। তোর তো এসব অজানা হবার কথা নয়, নয়তো তুই কি করে এগোবি এই দুর্গম পথে? এর আগে তুই সব সাধনা করিসনি? সিদ্ধির জন্য পাঁঠা কিংবা অন্য কোনো প্রাণীর বলি দিসনি? 5টা প্রাণীর খুলির ওপর তৈরি পঞ্চমুণ্ডী আসনে বসে সাধনা করিসনি? আমার কাছে আমার সিদ্ধির থেকে বড় কিছু নেই, কিচ্ছু না। তোর সমস্যা হলে বরং তুই চলে যা এখান থেকে, চলে যা। আমি আমার সাধনার মাঝে আর কাউকে আসতে দেব না তারা, কাউকে না। হাতের সামনে আকাশের চাঁদ পেলে মানুষ যেমন আউলে যায়, প্রভাত তেমনি পাগল হয়ে গিয়েছিল ক্ষমতার অন্ধ মোহে। আমি ওর সেই রূপ কোনোদিনও ভুলব না। রূপ পরিবর্তন বিদ্যা শেখার জন্যে ঠিক যেমন লক্ষণ সম্পন্ন বলির প্রয়োজন, তার সব কটা মিলে গিয়েছিল দুর্ভাগা ওই সর্পিনীর সাথে। আমার মনে হচ্ছিল আমার এতদিনের চেনা প্রভাতগিরি আমার চোখের সামনেই পাল্টে যাচ্ছে, আর আমি অসহায় হয়ে সেটা দেখছি, কিন্তু কিছু করতে পারছি না। এতদূর বলে তারানাথ থামলেন।
চোখ বুজে আছেন তিনি, ঠিক যেন অতীতের সব ঘটনার পর্দা নতুন করে জেগে উঠেছে তার চোখের সামনে। সব ঠিক আছে, কিন্তু আমি এইটা বুঝলাম না যে তার সাথে এই গ্রাম বা নীতিশবাবুর কি সম্পর্ক। তারানাথ বেশ গম্ভীর হলেন, তারপর বললেন, সম্পর্ক ওদের সাথে নেই, আছে আমার সাথে। ওরা তো কেবল মাধ্যম মাত্র। মানে ওদের মাধ্যমে আমাকে এই গ্রামে নিয়ে এসেছে অকালে জেগে ওঠা সর্পিনীর অতৃপ্ত আত্মা। কিন্তু আপনি কেন? আপনি কি করেছেন? সে ওই প্রভাতকে ছেড়ে হঠাৎই আপনাকে এসে ধরছে কেন, সেইটাই তো বুঝতে পারছি না। তারানাথ চোখ বুঝলেন, তার সামনে যেন ভেসে উঠল অতীতের দৃশ্য। নিস্তব্ধ কালো রাত, অথচ নির্জন নয়। অন্ধকারের মধ্যেই খুব সন্তর্পণে একজন মানুষ একটা বস্তাকে কাঁধে করে বয়ে নিয়ে চলেছে। বস্তাটা কম করে প্রায় 4 হাত লম্বা, মুখটা শক্ত করে বাঁধা। লোকটা যতটা সম্ভব নিঃশব্দে চলেছে তার গন্তব্যে। এমন সময় তার সামনে পথ রোধ করে দাঁড়ালো এক যুবক। এই মুহূর্তে থাম, এ কাজ করিস না। এমন পাপের কাজ করে কোনো কিছুই লাভ করা যায় না। ওর জীবনের দাম নাই বা দিলি, ওর ভালোবাসার দাম হিসেবে তুই ওকে ছেড়ে দে। পুরুষ মূর্তি কিন্তু থামল না। সে ওই যুবককে এক হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে এগিয়ে গেল। শুধু যাওয়ার আগে একবার থমকে পিছনে না ফিরেই বলল, এত দরদ কিসের তোর ওই মেয়ের ওপর? গুরু ঠাকুর তবে একটা মানুষের প্রেমে মজল নাকি? তারপরেই সেই পুরুষ কণ্ঠ হিস হিসিয়ে উঠল, আমার কাজে বাধা দেবার বিন্দু মাত্র যদি চেষ্টা করিস, তাহলে শুধু তুই মরবি তাই নয়, ওর সাথে গোটা জায়গাটা আমি ধ্বংস করে দেব। কেউ বাঁচবে না, কথাটা মাথায় রাখিস। যুবক স্থির হয়ে তাকিয়ে রইল সামনের দিকে। পুরুষটির কাঁধের বস্তাটা কি একবার হলেও নড়ে উঠল? কিন্তু তাই কি সম্ভব? সাবধান প্রভাত! সেইবার ওই যজ্ঞ সম্পূর্ণ হয়নি কিশোরী। যজ্ঞের আগুনেই মারা গেছিল প্রভাত, আর সম্ভবত সাথে সর্পিনীও। তাহলে কিসের প্রতিশোধ? এসবের শুরু যে আমি করেছিলাম ভাই। মানে আপনি? হ্যাঁ, আমি রাতের বেলায় নদীর ঘাটে সর্পিনীর সেই নাগিনী রূপ দেখে ফেলেছিলাম এবং করে বসেছিলাম বড় ভুল। আমি সঙ্গে সঙ্গে প্রভাতকে বলে দিয়েছিলাম সবটুকু। আমি যদি তখন আবেগের বশে এসে কথাগুলো ওকে না বলতাম, তাহলে হয়তো প্রভাত কখনোই জানতো না। এই অমোঘ সত্যটা না জানলে এত সমস্যা কখনোই সৃষ্টি হতো না কিশোরী। হয়তো প্রভাত বেঁচে থাকতো সর্পিনীও। শুধু এটুকুই নয় কিশোরী, আমি সেই রাতে বাধা দিতে গিয়েছিলাম প্রভাতের যজ্ঞে, কিন্তু প্রভাতের সাধনার শক্তির সামনে আমার ক্ষমতা তখন তুচ্ছ। কিন্তু চোখের সামনে পাপ হতে দেখব কি করে? তাই গিয়েছিলাম, কিন্তু প্রভাতকে আটকাতে পারিনি। অগত্যা জীবনের চরম ভুল করে বসেছিলাম আমি। তোমরা তো জানোই, ঠাকুরদার পুঁথি আমি মাঝে মাঝে ঘাঁটাঘাঁটি করতাম। সেখানেই সব রকম যজ্ঞে বাধা দেওয়ার একটা উপায় পেয়েছিলাম। সেই উপায় হলো অগ্নি স্নান মন্ত্র। কিন্তু আমি ঠিকভাবে না শিখেই সেই দিন অন্য উপায় না পেয়ে মরিয়া হয়ে ওই মন্ত্র জপ করতে শুরু করি, আর তাতেই ফল হয় মারাত্মক। পুরো জঙ্গলে আগুন ধরে যায়। আমি চেষ্টা করেও সেই আগুন নেভাতে পারিনি, আর সেই আগুনেই মারা যায় আমার বন্ধু প্রভাতগিরি। শেষ হয়ে যায় নাগপুরীর জঙ্গল। প্রচুর নাগ নাগিনী নিজেদের আবাস ছেড়ে পালাতে বাধ্য হয়। আর আমার সব থেকে বড় ব্যর্থতা, সেই আগুনে মারা যায় সর্পিনী।
প্রভাতগিরি আগুনে ঝলসে যাওয়ার আগে শেষ মুহূর্তে একটা মন্ত্র দিয়ে ওকে বেঁধে দেয় সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মাঝখানে। আমি কিছুতেই তাকে মুক্ত করতে পারিনি কিশোরী, কিছুতেই মুক্ত করতে পারিনি। ঠিক এই জন্যেই হয়তো সর্পিনী আমাকে ক্ষমা করতে পারেনি। ওর প্রতিশোধ চাই আমার উপর, সবকিছু ধ্বংস করে দেওয়ার প্রতিশোধ। পরের দিনটা গ্রামে যেন তাণ্ডব লীলা চলল। একের পর এক মৃত্যু, মহিলা পুরুষ নির্বিশেষে অনেক মানুষ মারা গেল ওই একইভাবে। সবারই একই রকম ভয়ানক মৃত্যু, বিষে সর্বশরীর নীল হয়ে গেছে, যেন কোনো এক অভিশাপ লেগেছে ভয়ঙ্কর রক্তের খিদে। আর সাথে সাথে আমরা ভয়ার্ত হয়ে লক্ষ্য করেছি রং পরিবর্তন হচ্ছে মূর্তিটির চোখের। ধীরে ধীরে সবুজ আভা আরও গাঢ় হচ্ছে, তাতে মিশছে নীলের আভা, ঠিক যেন মোহনা তটের সমুদ্রের রং। একদিন কি ভয়ানক অবস্থা! তারানাথ ক্রোধে চুপ করে রইল। সে থাকতে এই অঘটন আর ঘটতে দেওয়া যাবে না, কিছুতেই না। বুঝলে কিশোরী, এসবের একটা হেস্ত নেস্ত না করা অবধি আমি শান্তি পাচ্ছি না। এভাবে চলতে পারে না, এইভাবে চলতে দেওয়া যায় না। না না না, কিছুতেই না, কিছুতেই না। সে তো আমিও পাচ্ছি না ঠাকুরমশাই, কিন্তু কিভাবে আটকাবো বলুন তো? আমার হারিয়ে যাওয়া সব বিদ্যে প্রয়োগ করতে হবে, সাধনা করতে হবে। তোমরা আমাকে একটু সাহায্য করবে? আগামী 3 দিন আমি গ্রামের বাইরে শ্মশানে সাধনায় বসব। তোমাদের দায়িত্ব শুধু আমাকে জিনিসপত্র জোগাড় করে দেওয়ার। কি পারবে তো? আমি আর কিশোরী এক পায়ে খাড়া হয়ে হ্যাঁ করে দিলাম। এই অবস্থায় না করার সাহস আমাদেরও আর নেই। মন থেকে সব অবিশ্বাস এক নিমেষে দূর হয়েছে, বরং তার জায়গায় মানুষটার প্রতি এসেছে অপার ভরসা আর বিশ্বাস। আমি আর কিশোরী এরপর একটা গোটা দিন নানা জায়গায় ঘুরে ঘুরে পঞ্চভূতি, কালো বেড়ালের লোম, কাকের নখ, এরকম কত বিভিন্ন আজগুবি জিনিস জোগাড় করে দিলাম তারানাথকে। আগামী দিন সেই আশ্চর্য সাধনার প্রথম দিন। তারানাথকে সচক্ষে প্রথমবার দেখলাম কালো আলখাল্লাতে, গায়ে মাখা শ্মশানের ছাই, হাতে গলায় রুদ্রাক্ষের মালা, কপালে জলজল করছে লাল তিলক। তাঁর এরকম রূপের সাথে আমরা কেউই পরিচিত না। সাধনাতে বসার আগে তারানাথ আমাদের কঠোর নির্দেশ দিলেন, তোমাদের এখানে থাকার প্রয়োজন নেই। এসব তন্ত্র সাধনা মোটেও সহজ কাজ না, বিশেষত যার এই বিষয়ে বিশেষ কোনো জ্ঞান নেই তার জন্য তো ভয়ঙ্করও বটে। না না, কখন কার কি ক্ষতি হয়ে যাবে। আমার 7 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তোমরা আর কতই বা দেখলে পৃথিবীটা। যাও যাও যাও, এই জায়গা থেকে চলে যাও, চলে যাও। আমি আর কিশোরী গোঁ ধরে রইলাম। না না, এ বললে হয় না। আপনাকে ছেড়ে আমরা কোথাও যাব না। আমাদের সৌভাগ্য হবে নিজের চোখে আপনার ক্রিয়াকর্ম দেখার। অবশেষে আমাদের জেদের কাছে তাকে হার মানতে হলো। আসলে তিনি যদি তারানাথ তান্ত্রিক হন, তাহলে আমরা তাঁর ভক্ত। সাধনা স্থল থেকে কিছুটা দূরে তারানাথ একটা বিশেষ জায়গায় আমাদের থাকার নির্দেশ দিলেন। আমাদের ভিতরে রেখে তার বাইরে গণ্ডি তো কেটে দিলেনই, আর তার সাথে কান কামড়ে বলে দিলেন যাতে কোনো পরিস্থিতিতেই এই গণ্ডি ছেড়ে বাইরে না বের হই। এরপর শুরু হলো সেই সাধনা। হাঁ করে দেখতে থাকলাম আমি আর কিশোরী। তীব্র উদাত্ত কণ্ঠে তারানাথ কি এক অজানা বিজাতীয় মন্ত্র পাঠ করতে লাগলেন, আর তার সাথে হাতে থাকা ভস্য ছুঁড়ে দিতে লাগলেন আগুনের লেলিহান শিখায়। তারানাথ গণ্ডি কেটে দিয়ে এই পিছন ফিরে ধুনির কাছে গিয়ে মন্ত্রপাঠ শুরু করেছেন। বড়জোর 1 মিনিট হবে। এমন সময় হঠাৎ দেখি কিশোরী সম্মোহিতের মতো উঠে এগিয়ে চলেছে সামনের দিকে। আমি সেটা দেখে ওর কাছে ছুটে গেলাম, কারণ আর 2 পা এগোলেই গণ্ডি। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কিশোরীর গায়ে তখন দানবের মতো জোর। কিশোরী ততক্ষণে গণ্ডি পার করে ফেলেছে, গিয়ে আসুরিক শক্তিতে টিপে ধরেছে তারানাথের গলা। আমরা বেশ বুঝছিলাম কিশোরী আর নিজের মধ্যে নেই। আমার তখন তারানাথের সতর্কবাণী মাথায় উঠল। আমি গণ্ডি অগ্রাহ্য করে বেরিয়ে এলাম বাইরে। আমি কিশোরীর হাত তারানাথের গলা থেকে ছাড়ানোর চেষ্টা করতেই সে রক্ত চক্ষু মেলে তাকালো আমার দিকে, আর তারপর সকালে জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করেছিলাম জঙ্গলের সেই ধুনির সামনে। কিশোরী আর তারানাথ আমার মাথার কাছে বসে আছে। এই জন্যেই বলেছিলাম আমার সাথে এসো না তোমরা।
কিন্তু তোমরা তো শুনবে না কথা। আজকালের জোয়ান ছেলে ছোকরা, বড্ড কৌতূহল তোমাদের। এখন কিছু বিপদ হলে কি জবাব দিতাম আমি তোমার স্বজন বান্ধবদের? কিছুই তো হয়নি আমার। আরে সেটাতেই তো বেঁচে গেছো। নির্ঘাত তোমার জন্মযোগ ভালো, তোমার রাশিযোগ আর জন্ম নক্ষত্র দেখছি বেশ মজবুত। কিন্তু কালকে গণ্ডির ভেতরে থাকতেও কিশোরীকে সেই অপশক্তি সম্মোহন করলো কোন উপায়ে? আমি যদি খুব ভুল না হই তাহলে গণ্ডি দেওয়ার আগেই ঘটনাটা ঘটেছে। আমারই ভুল, তোমাদের দেহ বন্ধন করে দিইনি। এই অপশক্তি বড় চতুর, কিশোরীকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল। বড়ই চিন্তার কথা, বুঝলে, বড়ই চিন্তার বিষয়। আমার শক্তি বলতে বিশেষ কিছুই এখন আর অবশিষ্ট নেই। আছে বলতে আমার পূর্ব অভিজ্ঞতা, জ্ঞান আর মায়ের নামটুকু। সাধনা শেষ না হলে আমি কি কিছু করে উঠতে পারবো? তবে তোমার উঠে আসার কি ছিল বলো দেখি বিভূতি। হ্যাঁ, তারানাথ তার নির্দেশ অমান্য করার জন্য আমার উপর একটু অভিমান করলো বটে, কিন্তু সেটা ক্ষণিকের। কিছুক্ষণের মধ্যে সেই সব কেটে গিয়ে ঠাকুরমশাইয়ের কপালে জমে উঠল চিন্তার ভাঁজ। বেশ কিছুক্ষণ পর কিশোরীর দিকে ঘুরে জিজ্ঞাসা করলেন, যতদূর বুঝতে পারলাম এই অপদেবতাকে রক্ত ভোগ দেওয়া হয়েছে, আর তার জন্যেই এই গ্রামে অভিশাপ লেগেছে। জাগ্রত হয়েছে দানবের শক্তি। এখন তাহলে উপায়? যে তাকে জাগিয়েছে একমাত্র সেই পারবে এসব থেকে মুক্তি দিতে। আমি আর কিশোরী একসাথেই বলে উঠলাম, মানে? আমার বিশ্বাস এই মূর্তিতে আবদ্ধ অপশক্তির ক্রিয়ায় নীতিশ প্রতি রাতে আর নিজের মধ্যে থাকে না। এই মূর্তি তার অজান্তেই তাকে পাপ কর্মের সাধক বানিয়ে তুলেছে। তাই এই মূর্তির ক্ষমতা শেষ করতে হলে আমার নীতিশকে প্রয়োজন। এরপর ক্রমাগত 3 রাত্রি নির্দিষ্ট প্রহরে জঙ্গলে এসে বসতাম আমি আর কিশোরী। তারানাথ অবশ্য বাড়িতে ফিরতেন না। এই 3 দিন জঙ্গলেই বিশেষ নিয়মে বাঁধা জীবনযাপন করতে হচ্ছে ঠাকুরমশাইকে। আমরাও করতে চেয়েছিলাম, কিন্তু দীক্ষা হয়নি বলে দুজনকেই ভাগিয়ে দিয়েছেন তারানাথ। আর এর আগের দিন যা ঘটল তাতে তারানাথের কথা অমান্য করবার সাহস আমাদের ছিল না। তৃতীয় অর্থাৎ শেষ দিন, গভীর রাত, অন্ধকার শ্মশান আর মাঠ। তার একদম মাঝে যজ্ঞের জিনিসপত্র নিয়ে জ্বলন্ত ধুনির সামনে বসে আছে তারানাথ তান্ত্রিক। পাশেই একটা বৃত্তাকার গণ্ডির মধ্যে বসে আছেন নীতিশবাবু। আমি বসে রয়েছি সেই দিনের মতোই, দূরে আর একটা গণ্ডির মধ্যে। আমি আর কিশোরী মোটামুটি নীতিশবাবুকে সবটাই জানিয়েছি, অবশ্য তারানাথের অতীতের অংশটুকু বাদ দিয়ে। তিনি স্বেচ্ছাতেই এসেছেন আজ এখানে। আসলে মানুষটা মনের ভালো, সুতরাং কম অনুতপ্ত তো নয়। এমন সময় পাশ থেকে কিশোরী বিড়বিড় করে বলল, ঠাকুরমশাই, আমার খুব ভয় লাগছে, নীতিশবাবুর কিছু হয়ে যাবে না তো? সাহস রাখো, এই অপদেবতার প্রকোপ থামাতে গেলে যে ওকে লাগবেই। কিন্তু আপনি তো বললেন না আমায় কি করতে হবে? একটু কঠিন এই কাজ, তবে আমার বিশ্বাস তুমি পারবে। তোমাকে তোমার 2 ফোঁটা রক্তে রঞ্জিত একটা বিশেষ বাঁশের তীর গেঁথে দিতে হবে ওই মূর্তির বাম চোখের মধ্যে। কিন্তু 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 কাজটা এত সহজ হবে না। ওই মূর্তিকে শেষ করতে গেলে আগে সর্পিনীকে সরিয়ে এখানে নিয়ে আসতে হবে। সে দায়িত্ব আমার। সেই সুযোগে তোমাকে ওই মূর্তিকে এনে তোমার রক্তে রঞ্জিত তীর ঢুকিয়ে দিতে হবে ওর চোখের মধ্যে। কি পারবে না? এরপর শুরু হলো অদ্ভুত সব ক্রিয়া আচার। আমরাও তারানাথের নির্দেশ মতো কাজ করতে লাগলাম। ঠাকুরমশাই মন্ত্রপাঠ শুরু করতেই হঠাৎ করেই ভয়ানক একটা কালো ছায়া কুয়াশার মতো এসে ঘিরে ধরল ওকে। তবে তারানাথের ভয় ডর বলে যে কোনো কিছু নেই সেটা আমাদের ভালো মতোই জানা। আজ আরও একবার তার প্রমাণ হলো। আমরা যখন বৃত্তের ভেতর সিঁটিয়ে বসে আছি, উনি নিজের মন্ত্র জপ চালিয়ে যেতেই থাকলেন। আমরা দেখতে থাকলাম সেই কালো মেঘের ধোঁয়াটা আস্তে আস্তে জমাট বেঁধে একটা বিশাল আকৃতির নাগিনীর রূপ নিয়েছে,
যার চোখ দুটো সবুজ, বিশাল পেঁচানো তার শরীর। এই অবস্থায় চারদিক কাঁপিয়ে শুরু হলো এক তীব্র জান্তব গর্জন। কিন্তু তারানাথও দমে যাওয়ার পাত্র নয়, তিনি ক্রমাগত জপ করতে লাগলেন। ইশারায় নীতিশবাবুকে মূর্তিটা নিয়ে আসতে বললেন। নীতিশবাবু গণ্ডি পার হয়ে মূর্তির দিকে সবে এগোতে যাবেন, তখনই দানবের নজর পড়ে যায় তার উপর। মুখ থেকে তীব্র বাতাস দিয়ে পুতুলের মতো ছুঁড়ে ফেলে দেয় তাকে। ততক্ষণে তারানাথ উঠে দাঁড়িয়েছে, হাতে তুলে নিয়েছে কিছুটা বিভূতি। সেটা ছুঁড়ে মারতেই জান্তব গর্জন করে পিছিয়ে যায় দানবটা। এক জায়গায় দাঁড়িয়ে ব্যর্থ আক্রোশে হুঙ্কার করতে থাকে। চিৎকার করে ওঠেন তারানাথ, সময় নষ্ট করো না, যাও তাড়াতাড়ি নিয়ে এসো সেই অভিশপ্ত মূর্তি। তারানাথের আদেশ পাওয়া মাত্র নীতিশবাবু পাগলের মতো ছুটে যান। আসলে এতদিনের নির্ঘুম রাত, দুঃস্বপ্ন আর অজান্তে করা পাপের বোঝা যেন তাড়িয়ে বেড়াচ্ছে লোকটাকে। কিন্তু কোনো এক কারণে সে মূর্তি আগের তুলনায় অনেকটা বেশি ভারী মনে হতে লাগলো তার। তবুও তিনি পূর্ব নির্দেশ মতো মূর্তি তুলে আনলেন গণ্ডির মধ্যে। দেরি করো না নীতিশ, তীরটা গেঁথে দাও মূর্তিটির বাম চোখে, তাড়াতাড়ি জলদি করো, নয়তো গ্রামবাসীর সাথে সাথে আমরা কেউ বাঁচবো না। তখনই একটা বিশাল আলোর ছটা কোথা থেকে এসে পড়লো আমাদের মুখে। সব নিস্তব্ধ, সব। কিশোরী অদম্য সাহসে ভর দিয়ে তীরটা সর্বশক্তিতে গেঁথে দেয় মূর্তির পাথুরের চোখে। মুহূর্তে চারপাশ শান্ত হয়ে আসে, কোথাও কোনো গর্জন নেই, এক অপার স্নিগ্ধতা যেন। দেখলাম ধীরে ধীরে সেই কালো মেঘও কেটে গেল। আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম। তারানাথ কিছুক্ষণ থমথমে মুখে চেয়ে রইলেন, তারপর বললেন, আধারটা তবে নষ্ট করতে পেরেছি, এইবার আসল কাজ। আজ রাতেই শেষ করতে হবে এই প্রতিশোধের খেলা। চারিদিকে এক অদ্ভুত নৈশব্দ। দূরের বাবলা গাছের ডালে এসে পড়েছে ধোঁয়াটে কুয়াশার মতো চাঁদের ম্লান আলো। গা ছমছমে বাতাসে পথকুকুরের ডাক ভেসে আসছে। তার মধ্যেই একটা অদেখা ঝড়ের পূর্বাভাস যেন শুরু হয়েই সাথে সাথে মিলিয়ে যাচ্ছে রাতের ছায়া ঢাকা নীরব আঁধারে। আমি আর কিশোরী আপাতত বসে আছি শ্মশানের মাঝে। সাদা গুঁড়ো জাতীয় কোনো দ্রব্য দিয়ে ঠাকুরমশাইয়ের তৈরি করা গণ্ডিতে বদ্ধ অঞ্চলে আমরা বসেছি। আমাদের সামনে যজ্ঞবেদীর সামনে বসে আছেন লাল কৌপিন পরিহিত বৃদ্ধ তারানাথ তান্ত্রিক। আজই সর্পিনী নিধন যজ্ঞ করতে চলেছেন ঠাকুরমশাই। এমন পরিস্থিতিতে তাকে একলা ছেড়ে দেব কি করে সম্ভব? কোথায় তরুণ তারানাথ আর কোথায় আজকের বৃদ্ধ? যে তার প্রত্যয় হয়তো একই রকম আছে, বেড়েছে অভিজ্ঞতাও, কিন্তু শারীরিক সক্ষমতা না চাইতেও যে অনেকটাই কমেছে তা বলার অপেক্ষা রাখে না। সুতরাং অনেক পীড়াপিড়ির পরেই আমাদের সাথে আনতে বাধ্য হয়েছেন ঠাকুরমশাই। না না ঠাকুরমশাই, তা হয় না। এত দূর একসাথে যখন এসেছি তাহলে এক যাত্রায় পৃথক ফল হবে কেন? আমরাও যাব আপনার সাথে যজ্ঞস্থলে। হ্যাঁ, ঠিক তাই। তোমরা বুঝতে পারছো না, সর্পিনী কোনো অতি সাধারণ প্রেতাত্মা নয়, সে যথেষ্ট শক্তিশালী। যতই মুখে বলি তবু আজ আমার বয়স হয়েছে, ক্ষমতা কমেছে। এমন অবস্থায় তোমাদের সাথে করে নিয়ে গিয়ে বিপদে ফেলতে আমি পারি না বিপদে ফেলতে। আরে তোমরা আমার অতিথি, তোমাদের নিরাপত্তার ভার তো আমারই ওপর। আর তাছাড়া বৌমাকেই বা কি জবাব দেব আমি? তাহলে আমরাও আপনাকে যেতে দেব না। সেই আগের বারের মতো একই কথায় গোঁ ধরে বসে আছে। মহা মুশকিলে পড়া গেল তো তোমাদের নিয়ে। অত শত বুঝি না। আচ্ছা ঠিক আছে, তোমরাও যাবে আমার সাথে, কিন্তু এইবার আমার নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলবে। খেয়াল থাকে যেন। এসব তন্ত্র সাধনার পথ মায়ায় ভরা, চারিদিকে ভ্রমের গণ্ডিতে আবদ্ধ। হয়তো এমন অনেক দৃশ্য দেখবে যেটা সাধারণ মানুষের সহ্যের বাইরে, কিন্তু যাই প্রত্যক্ষ করো না কেন, আমি যে গণ্ডি কেটে দেব ওর ভেতরেই থাকবে। সেখানেই বসে ইষ্টনাম জপ করবে। আবার কোনোভাবেই গণ্ডি থেকে বাইরে বেরিয়ে আসার চেষ্টা মাত্র করবে না। আচ্ছা বেশ। হঠাৎ তারানাথের মন্ত্র উচ্চারণের শব্দে আমি অতীত থেকে বাস্তবে পদার্পণ করলাম। ওং কুণ্ডলিনী দৈব্যাই নমঃ, ওং নাগশক্ত্বৈ নমঃ। আমি হাত জোর করে মাথায় ঠেকালাম। ঠাকুরমশাই মন্ত্র পাঠ করছেন গম্ভীর গলায়। কি বুঝছো ভায়া, ও আসবে তো?
হয়তো কিশোরীর কথাটা শুনতে পেয়েছিল তারানাথ। বন্ধ চোখ তারানাথের, তবু তিনি গম্ভীর কণ্ঠে বললেন, সর্পিনী আসবেই, আসতেই হবে ওকে। এই কাঁচা হলুদ এবং ঘৃত দুগ্ধ মিশ্রিত যজ্ঞের ধোঁয়ার টানে ওকে আসতেই হবে। আজ হবে ওর এই অতৃপ্ত বাসনার অবসান। হঠাৎই আশেপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল। যজ্ঞের ধোঁয়াগুলো যেন এক ঝটকায় দমকা হাওয়ার তোড়ে ছিটকে গিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। শ্মশানের মধ্যে প্রজ্বলিত তারানাথের যজ্ঞের আগুনের শিখা কাঁপতে কাঁপতে হঠাৎ নিভে গেল। উপরে তাকিয়ে দেখলাম এই কয়েক মুহূর্তের মধ্যেই আকাশ কালো করে মেঘ জমেছে। দূরে একটা বজ্রপাতের মতো মনে হলো, আর ঠিক তখনই হিস হিসে বিষাক্ত এক নারী কণ্ঠ শোনা গেল। তার আওয়াজে যেন কানে ঝিঝি ধরে যায়। সেই কণ্ঠস্বরের তীব্রতা সহ্য করতে না পেরে আমি আলতোভাবে দু কান চাপা দিলাম। তারানাথ, তুই ডাকলে আমি কি না এসে থাকতে পারি? তোর এখানে আসা তো আমার কারণেই রে। তোকে ছেড়ে দেব ভেবেছিস? আমার শরীর পুরালেও আত্মা আজও শেষ হয়নি। আজ এতদিন পরে আমাকে মুক্ত করেছে এক মূর্খ, আর আমি তার মাধ্যমেই ডেকে এনেছি তোকে। কারণ আজ আমি তোকে শেষ করবই। কথাগুলো শেষ হতেই অন্ধকার থেকে বেরিয়ে আসে ওহি। আমি বিস্ফারিত, বিস্মিত, বিমূঢ় হয়ে সেই দিকে চেয়ে থাকি। নীতিশবাবুর বাড়ির রান্নার সেই মেয়েটি, কিন্তু সে আর এখন সাধারণ মানবী নেই, বরং সে এখন বিশাল এক নাগিনী। শরীরের উপরের অংশ এক মানবী সদৃশ হলেও কোমরের নিচ থেকে বিশাল সর্পদেহ। ওই চোখ দুটো যেন জ্বলছে এক অভিশপ্ত আগুনে। উফ, জ্বলন্ত বিভীষিকা, যেন ফুটন্ত অঙ্গার। সেই রাতে তবে এই ওহির মুখটাই রাতের আঁধারে অস্পষ্ট দেখেছিলাম আমি তারানাথের দিকে তাকালাম। তারানাথ স্থির, তার মুখের রেখায় কিন্তু স্পষ্ট একটা বেদনার ছায়া। আমি জানি আমি ভুল করেছিলাম, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু এভাবে গাঁয়ের নিরীহ যুবকদের মেরে তাদের জীবন নিয়ে তোর বাসনার পূর্ণতা আসবে কি? তোর আসল অপরাধী তো জীবিত নেই, কেন তুই মিছে কষ্ট পাচ্ছিস? হঠাৎ সর্পিনীর রাগ যেন পাহাড়ের মতো ঘনিয়ে এলো। আমি যার প্রেমে পড়েছিলাম সে আমায় বলি দিতে চেয়েছিল, আর তুই লোভী আমার বন্ধুকে সেই রক্ত অভিষেকের পথ দেখিয়ে দিয়েছিলি। হ্যাঁ, তুই দিয়েছিলি সেই পথ। আজ তোর রক্ত দিয়ে শেষ হবে তোদের অতীতের পাপ, শেষ হবে। আর সেই শেষটা আমি করব, আমি করব। তখনই দেখলাম ইট দিয়ে তৈরি বেদির সামনে এক বিশাল আকায় সাপের লেজ আছড়ে পড়ল। চারপাশে অন্ধকার আরো ঘন হয়ে এসেছে, যেন রাতটাই গিলে ফেলতে চাইছে আমাদের। ঠাকুরমশাই, সাবধান! কিশোরীর চিৎকারে কেঁপে উঠল শ্মশান ঘাট। একের পর এক ঘটনার অভিজ্ঞতায় আমিও তখন থমকে গিয়েছি। তারানাথ কিন্তু দ্রুত তার পাশে রাখা পেতলের ঘর থেকে গঙ্গা জল ছিটিয়ে উঁচু গলায় মন্ত্র পাঠ করতে শুরু করলেন। ওং হ্রিং শ্রিং ক্লিং চামুন্ডা ওই বিচ্চে, ওং হ্রিং শ্রিং ক্লিং চামুন্ডা ওই বিচ্চে। যজ্ঞের আগুন যেন তখন দ্বিগুণ আলো ছড়াচ্ছে। হঠাৎ গোটা মাটি কেঁপে উঠল ভূকম্পনের মতো। আমি কিশোরী দুজনে একসঙ্গে মাটিতে বসে পড়ি। আমাদের চিৎকার শুনে ঘুরে তাকায় আমাদের দিকে সেই দানব। কি ভয়ানক সেই দৃষ্টি, যেন পারলে এখনই আমাদের ভস্ম করে দেবে। আমি আর কিশোরী ভয়ে জড়ো হয়ে থাকলাম গণ্ডির মধ্যে। সর্পিনী তার আপন বিশাল বিস্ময় রূপ নিয়ে হিস হিস করে আমাদের দিকে এগিয়ে আসছে। ইষ্ট নাম জপ করতে করতে আমরা ভয়ে চোখ বন্ধ করেই ফেলেছিলাম। তখনই কানে এলো তারানাথের গর্জন। ওদিকে কি করছিস নাগিনী? এদিকে আয়, সাহস থাকলে এসে লড়াই কর, আয়। দেখি আজকে ফেরত যায় তুই না আমি। তারানাথের কথাগুলো শুনে সর্পিনী আরো বেশি রেগে গিয়ে অগ্রসর হতে থাকে তার দিকে। কিন্তু তারানাথ বিন্দুমাত্র ভয় না পেয়ে হাতের মধ্যে থাকা পুঁটুলিটা বের করে এক রকমের গুঁড়ো বেশ কয়েকবার ছুঁড়ে মারে সর্পিনীর দিকে। আর তার প্রভাবে জ্বলে ওঠে নাগিনীর শরীর। সর্পিনীর রূপ তখন আর্তনাদ করে ওই গুঁড়োর ধোঁয়ার মাঝে মিলিয়ে যেতে থাকে। তবে তার চোখ, আমি নিশ্চিত তার দৃষ্টিটুকু শেষ পর্যন্ত তারানাথের দিকেই ছিল।
আমার ধ্বংস নেই তারানাথ, আমার ধ্বংস নেই। আমি শাপিত, প্রতিশোধের জ্বালা না নিভলে শাপিত নাগিনীর যে মুক্তি হয় না রে। আজ খালি হাতে ফিরে গেলেও আমি আবার ফিরবো, আবার ফিরবো তোকে নিতে, আমি আবার ফিরবো। শেষ কথাটুকু যেন বাতাসের মধ্যেই মিশে গেল। তারপর সব চুপ, শুধু আগুনটা ধীরে ধীরে নিভে যাচ্ছে। নির্জন শ্মশানের মতো আমরা তিনজনেও নিস্তব্ধ। কেবল ঠাকুরমশাইয়ের মুখে একটা আশ্চর্য বিষণ্ণতা, যেন কিছু কিছু রয়ে গেল, অসম্পূর্ণ, অমীমাংসিত। কি জানো তো, সব সমস্যার সমাধান হয় না বিভূতি। কিছু অভিশাপ চিরকাল সঙ্গে থাকে। আজ ওকে থামানো গেল, কিন্তু সে আরেক রূপে ফিরে আসতেই পারে। হ্যাঁ, হয়তো এই গ্রামে আর ফিরবে না, কিন্তু অন্য কোনো সময়, অন্য কোনো গ্রামে, অন্য কোনো বিপদের রূপে আমাকে নিয়ে যেতেও ফিরবেই। আর আমাকেও প্রস্তুত থাকতে হবে, বুঝলে বিভূতি? আমাকেও তৈরি থাকতে হবে। দেখতে দেখতে সকাল হয়ে এলো। সেই রাতের ভয়ানক অভিজ্ঞতার কোনো কিছুই এখন নেই। শ্মশানঘাটের রূপ এখন একেবারে আলাদা। ভোরের আলো এসে ছুঁয়ে গেছে শ্মশানকালী আর শিব মন্দিরের চূড়া। পাখিরা ডাকছে, কুয়াশার পর্দা সরেছে।